একেই বলে রবিবাসরীয় দিন। সানডে বিকামস ফান্ডে। মানে রবিবারের ছুটির দিনে দুপুরবেলা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আমরা সকলেই যখন টিভির পর্দায় চোখ রাখলাম, আইপিএলের দুটো ম্যাচ ছিল গতকাল। মানে ক্রিকেটারদের তো উপরি পাওনা, কিং বিরাট কোহলি আর হিটম্যান রোহিত শর্মা দুজনেরই ম্যাচ ছিল রবিবার দিন। দুপুরবেলায় ছিল হিটম্যানের মুম্বাইয়ের সঙ্গে এলএসজি, আর রাত্রের বেলা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তার সামনে ছিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে আমি সন্ধেবেলার ম্যাচটা নিয়ে কথা বলছি। কি অসাধারণ ম্যাচ দেখলাম আমরা। দিল্লি ক্যাপিটালস মানে টেবিল টপার ছিল, সেই টেবিল টপারসকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর কি অসাধারণ ইনিংস খেলল কিং কোহলি। কেন আমরা কিং কোহলিকে অসাধারণ ফিনিশার বলি, তার হয়তো উদাহরণ রয়ে গেল এই ম্যাচটাতেই। দেখুন, একজন ফিনিশার যে সবসময় অ্যাটাকিং খেলবে, সবসময় অ্যাগ্রেসিভ রোল প্লে করবে তা কিন্তু নয়। অনেক সময় টি-20 ক্রিকেটেও অ্যাঙ্কারিং করতে হয়। টি-20 ক্রিকেটে যখন দেখতে পাওয়া যায় যে অপোনেন্টের কোনো বোলার যে কোনো ব্যাটসম্যানকে ভয় পাচ্ছে, তখন হচ্ছে যে নিজের যে স্ট্রাইকার বা নন স্ট্রাইকারে থাকে তাদেরকে বাঁচিয়ে ব্যাট করতে হয়। আমরা দেখলাম কিভাবে বিরাট কোহলি ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে একটা অসাধারণ পার্টনারশিপ করে ম্যাচটাকে ইজিলি চেস করলো। দেখুন, বিরাট কোহলি তো রান করলো, কিন্তু তার সঙ্গে রানে আনালো ক্রুনাল পান্ডিয়াকে। ক্রুনাল পান্ডিয়া তো যথেষ্ট ভালো ইনিংস খেললো, একটা 73 রানের ধোঁয়াধার ইনিংস। প্রায় 9 বছর পরে ক্রুনাল পান্ডিয়া আইপিএল ক্রিকেটে 50 রান কমপ্লিট করলো। কি অসাধারণ ইনিংস ক্রুনাল পান্ডিয়ার। যেমন বোলিং পারফরমেন্স ঠিক তেমন ব্যাটিং পারফরমেন্স। কিন্তু বিরাট কোহলির কথা কেন আমি বলছি দেখুন, আপনারা ইনিংসটা লক্ষ্য করলে দেখবেন যে ক্রুনাল পান্ডিয়া একটু ফাস্ট বোলিংকে খেলতে একটু অস্বস্তি বোধ করে। যখন মিচেল স্টার্ক ছিল ক্রুনাল পান্ডিয়ার সামনে, প্রথম কয়েকটা বল, প্রায় 15-20টা বল ক্রুনাল পান্ডিয়া কিন্তু একটু অসুবিধায় ছিল। তারপরে যখন স্পিনাররা এলো তখন ক্রুনাল পান্ডিয়া অ্যাটাকিং রোল প্লে করলো। তারপরে ঠিক 15-16 ওভারে যখন মিচেল স্টার্ক বল করতে এলো, তখন বিরাট কোহলি বুঝতে পেরেছিল যে মিচেল স্টার্কের অতিরিক্ত পেস হয়তো ক্রুনাল পান্ডিয়াকে অস্বস্তিতে ফেলতে পারে। তাই সেই ওভারটায় নিজে অ্যাটাকিং ব্যাট করলো, 2টো 4 মারলো, অসাধারণ ব্যাট করলো সেই ওভারটায়, এবং ক্রুনাল পান্ডিয়াকে রেখে দিল নন স্ট্রাইকার প্রান্তে। এটাই হচ্ছে বিরাট কোহলির দক্ষতা। এত বছরের এক্সপিরিয়েন্স তো আর এমনি এমনি আসে না। কীভাবে নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে রক্ষা করতে হয়, কিভাবে একটা পার্টনারশিপকে পেস করতে হয়, সেটা হয়তো আধুনিক ক্রিকেটে বিরাট কোহলির থেকে বেটার কেউ জানে না। আর অসাধারণ একটা ইনিংসের সৌজন্যে বিরাট কোহলি ক্রুনাল পান্ডিয়ার এই পার্টনারশিপের দৌলতে ইজিলি ম্যাচটাকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। 162 রানের যখন লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল, তখন কিন্তু প্রথম দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বেশ কয়েকটা উইকেট পড়ে গিয়েছিল। আজকে ফিল সল্ট খেলেনি, বেথেল খেলছিল। বেথেল স্টার্টটা ভালো করেছিল, কিন্তু এটা আইপিএল ক্রিকেট, তোমাকে একটু সময় দিতে হবে। হয়তো পরের ম্যাচগুলোতে বেথেল নিজেকে গুছিয়ে নেবে। আজকে কিন্তু দেবদত্ত পাডিক্কালের দিন ছিল না। আকসার প্যাটেল 2টো উইকেট বেথেলকে এবং দেবদত্ত পাডিক্কালকে খুব শীঘ্রই আউট করে দেয়। তারপরে ক্যাপ্টেন রজত পাতিদারও বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে যায়। কিন্তু এই 3 উইকেট পড়ে যাওয়ার পরে যখন সবাই ধরে নিচ্ছিল যে আজকে হয়তো দিল্লি ক্যাপিটালস জয়লাভ করবে, তখনই একটা ম্যামথ পার্টনারশিপ তৈরি করলো বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া। হয়তো বিরাট কোহলি আজকের ম্যাচটা শেষ পর্যন্ত থেকে জেতাতে পারলো না, কিন্তু 51 রানের ইনিংসটা কোনোভাবেই কম নয়। আজকে যদি বিরাট কোহলি ক্রিজে থাকতো, ম্যাচটা শেষ করতে পারতো, তাহলে ডেফিনেটলি আমরা কেএল রাহুল যে চিন্নাস্বামী স্টেডিয়ামে যে দিস ইজ মাই ওন হোম গ্রাউন্ড বলে সেলিব্রেশনটা করেছিল রাউন্ড করে, সেই সেলিব্রেশনটা হয়তো আমরা আজকেও দেখতে পেতাম। কিন্তু ম্যাচ শেষ করার আগেই আউট হয়ে যায়, তাই সেই সেলিব্রেশনটা দেখতে পাই না। কিন্তু যখন খেলা শেষ হয়ে যায়, যখন সবার সঙ্গে গল্প গুজব করে প্লেয়াররা, সেই সময় কিন্তু বিরাট কোহলিকে দেখেছিলাম কেএল রাহুলের সঙ্গে মশকরা করতে। মাঠে একটু উত্তপ্ত কথা বিনিময় হয়েছিল কেএল রাহুলের সঙ্গে, কিন্তু বিরাট কোহলি দেখুন খেলা শেষের পরে বন্ধুর হাত বাড়িয়ে দেয় কেএল রাহুলের সঙ্গে। আর অসাধারণ ব্যাটিং করলো ক্রুনাল পান্ডিয়া, মানে একজন পারফেক্ট অলরাউন্ডার যাকে বলে। হয়তো ছোটো ভাই হার্দিক পান্ডিয়ার ছায়াতেই এতদিন ছিল ক্রুনাল পান্ডিয়া,
কিন্তু কুণাল পান্ডিয়া ইজ এ জিম অফ এ প্লেয়ার, কারণ কুণাল পান্ডিয়া মাঝের দিকে স্পিন বোলিংটা খুব সুন্দর করে অপোনেন্টের রানটাকে চোখ করে। আজকেও দেখুন 4 ওভারে 28 রান দিয়ে হয়তো একটি মাত্র উইকেট নিল, কিন্তু অত্যন্ত ইকোনমিক্যাল বোলিং। আর সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যখন আজকের ম্যাচে একটা পার্টনারশিপ করার, সেই সময় পার্টনারশিপ তো গড়লই এবং অসাধারণ বোলিং ব্যাটিংয়ের দ্বারা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল কুণাল পান্ডিয়া। আর এই ম্যাচে পারফরমেন্স বলতে আমার একটা কথা বলতেই হবে, আকসার প্যাটেলের যে ক্যাপ্টেন্সি, সেই ক্যাপ্টেন্সিটা তো খুবই ভালো ছিল সারা ম্যাচ জুড়েই, কিন্তু দেখুন যখন লাস্ট তুমি বল করছো, তুমি যখন ডিফেন্ড করছো, তখন কিন্তু 19th ওভার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান 20th ওভার। তাই আকসার প্যাটেল হয়তো ভেবেছিল রাজস্থান রয়্যালসের ম্যাচে যেভাবে মিচেল স্টার্ক রানটাকে আটকে দিয়েছিল, তাই মিচেল স্টার্কের 20তম ওভারের জন্য হয়তো মিচেল স্টার্কের একটি ওভারকে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু মুকেশ কুমার 19 ওভার বল করতে আসার সঙ্গে সঙ্গে টিম ডেভিড কিন্তু অসাধারণ ব্যাটিং করলো, 6-4-4 করে 15 রান 19 রান এইভাবে কমপ্লিট করে দিল রানটা। তাই কোনো রকম সুযোগই দিল না ম্যাচে ফিরে আসার জন্য। তাই এইখানে একটা আকসার প্যাটেলের একটু ভুল হয়ে গিয়েছিল, হয়তো 19তম ওভারে মিচেল স্টার্ককে আনলে হয়তো বেটার ফল পেতে পারত। তাই রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে এই ম্যাচটা ঘটলো, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইজিলি ম্যাচটাকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালসে। এটা তো গেল সন্ধ্যের ম্যাচের কথা। আমাকে বলতে হবে আরেকটি ম্যাচের কথা, সেটা হলো মুম্বাই পাল্টান ভার্সেস এলএসজির কথা। এলএসজির কিন্তু খুব বাজে খবর। এলএসজির যে ক্যাপ্টেন ঋষভ পান্ত যেন অথল সমুদ্রে ভেসে যাচ্ছে, নিজে বুঝতেই পারছে না কি করবে। তার যে অফসাইডে খেলার যে দুর্বলতা, সেটা কিন্তু বারবারভাবে প্রকট হয়ে যাচ্ছে। তাই এই একেবারেই কিন্তু বাজে পারফরমেন্স করছে ঋষভ পান্ত। ঋষভ পান্তের অফসাইড গেমটাকে ভালো করতে হবে। যদি অফসাইড গেম ভালো না করে, তাহলে কিন্তু ঋষভ পান্তকে বোলাররা কিন্তু খুব চাপে ধরবে। আমি তো আগেই বলেছিলাম যে নিকোলাস পুরান, মিচেল মার্শ এবং অ্যাডিয়েন মার্ক্রম, এই 3জন প্লেয়ার যদি ভালো পারফরমেন্স না করতে পারে, তাহলে কিন্তু এই লখনৌয়ের যে ব্যাটিং লাইন আপ, সেটা কিন্তু যে কোনো দিন চাপে পড়ে যেতে পারে। আর আজকে হলেও ঠিক তাই। এই 3জন ব্যাটসম্যান যখন ভালো পারফরমেন্স করতে পারলো না, তখন যে 215 রানের একটা বিশাল ম্যামান স্কোর খাড়া করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, সেই রানটা চেস করতে পারলো না। 50+ রানে যখন হেরে যায় কোনো টিম, তখন কিন্তু অনেকটা নেট রান রেট খারাপ হয়ে যায়। আর অন্যদিকে বলতে গেলে মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপের কথা বলতে গেলে ওপেনিং জুটি রায়ান রিকলেটন এবং রোহিত শর্মার কথা তো বলতেই হবে। রায়ান রিকলেটন কি অসাধারণ ব্যাটিং করে 50+ স্কোর করলো। আর আজকে রোহিত শর্মা হয়তো দিনটা ভালো ছিল না, কিন্তু 3 নম্বরে নাবা সূর্যা কুমার যাদব, মিস্টার 360 ডিগ্রি, কি অসাধারণ পারফরমেন্স। আপনারা বলুন তো, এইবারের টুর্নামেন্টে কোনো ম্যাচেই ব্যর্থ নেই সূর্যা কুমার যাদব। অসাধারণ ব্যাট, অসাধারণ কনসিস্টেন্সি, যেমন অ্যাভারেজ তেমন স্ট্রাইক রেট, কি ব্যাটিংটাই করছে সূর্যা কুমার যাদব। আরেকজনের কথা বলতে হবে উইল জ্যাক্স। দেখুন, উইল জ্যাক্স প্রথম কয়েকটা ম্যাচে মুম্বাইয়ের হয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু তারপরে কিন্তু উইল জ্যাক্স ফিরে এসেছে নিজের ফর্মে, অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্স করছে। আজকে 2টো উইকেট পেল, কিন্তু এই 2টো উইকেট পেয়েও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। আর ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মেন যে রিজন, সেটা হচ্ছে নিকোলাস পুরানকে প্রথমেই আউট করে দিল। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। তুমি যদি অপোনেন্টের যে সবথেকে বেস্ট ব্যাটসম্যানকে প্রথমেই আউট করে দিতে পারো, তাহলে কিন্তু যে প্রেশারটা ক্রিয়েট হয়, সেই প্রেশারটা কিন্তু হ্যান্ডেল করতে পারছে না অন্য ব্যাটসম্যানেরা। আর ঋষভ পান্তের যে বাজে পারফরমেন্স, তার কিন্তু এফেক্ট পড়ছে লখনৌ সুপার জায়ান্টসের টিমে। তাই ডেফিনেটলি ঋষভ পান্তকে ফিরে আসতে হবে। এখনও সময় আছে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাক করার। তাদের ব্যাটিং লাইন আপটা একটু ভালো করলে, তাহলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ফিরে আসতে পারবে। আর অন্যদিকে মুম্বাই পাল্টানের যে অশ্বমেধের ঘোড়া, তা কিন্তু ছুটেই চলেছে। পরপর 5টা ম্যাচ জিতে গেল। দেখুন, টোটাল 6টা ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে অনেকটাই পয়েন্টস টেবিলের উপরের দিকে চলে গেল। একটা সময় তো দ্বিতীয় স্থান হয়ে গিয়েছিল। যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সন্ধ্যের ম্যাচটা জিতে যায়, তাই তারা 3 নম্বরে চলে এলো। কিন্তু অসাধারণ পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাই সমস্ত দর্শকরা এই সানডেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো। সানডেটা একটা ফান্ডেতে পরিণত হলো। এই রকম সানডে হলে ক্রিকেট প্রেমীদের আর কি চাই। তাই আপনারা একবার ইমাজিন করুন, এই দুটো টিম যদি কোয়ালিফায়ার 1 খেলে, তাহলে কীরকমটাই না মজা হবে। একদিকে কিং কোহলি, অন্যদিকে হিটম্যান রোহিত শর্মা। আমরা সবাই অপেক্ষায় আছি আইপিএলের প্লে অফসের দিকে। তবে তার আগে অনেক পথ যেতে হবে। দেখা যাক কোন টিমের পারফরমেন্স কীরকম হয়। তাই
কালকের তো দুটো ম্যাচ কমপ্লিট হয়ে গেল, মুম্বাই জয়লাভ করলো, ব্যাঙ্গালোর জয়লাভ করলো। ম্যাচগুলো কেমন লাগলো, কেমন লাগছে বিরাট কোহলির পারফরমেন্স, সূর্যকুমারের ব্যাটিং আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং, জস হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমারের কথাও আলাদা করে বলতে হয়। আর ঠিক তেমনই মুম্বাইয়ের যে বোলার জাসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্ট, কি অসাধারণ বোলিং পারফরমেন্স। জাসপ্রীত বুমরা যেন একটা ব্যাংক, তার স্লোয়ার বল, তার কাটার, যখনই উইকেট দরকার হয় তখনই হয়তো হার্দিক পান্ডিয়া এই বুমরাকে ডেকে আনে। আর বুমরার সঙ্গে ট্রেন্ট বোলের অসাধারণ বোলিং পার্টনারশিপে অপোনেন্টের ব্যাটসম্যানেরা প্রায় হাঁসফাঁস করে উঠছে। তাই আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই রকম ভিডিও আরও জানার জন্য, আরও এরকম ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান এসে যাবে। আর এতক্ষণ ভিডিওটা দেখলে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমাকে নিজের ভিডিও বানাতে অনেক বেশি উদ্বুদ্ধ মনে করি। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট নিজেকে ভিডিও বানাবার আগ্রহ অনেক বাড়িয়ে তোলে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।